চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। সিপিএমের একজন প্রতিবাদী নারী, তিনি কালীগঞ্জে উপনির্বাচনের পর যে তামান্না প্রাণ হারিয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেন যে সারদা থেকে টাকা চুরি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে এবং সেই জন্য সে জেলও খেটে এসছে। তাকে এনে মমতা ব্যানার্জি তার দলের রাজ্যসভার সাধারণ সম্পাদক এবং তৃণমূলের বর্তমান সর্বসেরা মুখপাত্র হিসাবে ভাষণ দিতে রেখেছে। সেই সুরের বাচ্চার ভাষণ আমাদেরকে শুনতে হবে? তো এই কথাটাই বলেছে, এখানটায় কারুর নাম নেয়নি। তো আজকে সে কাকে বলেছে এবং কার গায়ে গিয়ে লেগেছে কথাটা, সে কি সত্যি সুরের বাচ্চা, আজকে এটা নিয়ে আলোচনা হবে। তো চলো বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি শুনেছি যে সিপিএম এর ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে বাচ্চা, আমি শুনেছি যে আমার বাচ্চা বলা হয়েছে। তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী ভোটে জেতার পরে মালমূল খেয়ে তৃণমূলের নেতারা বোমাবাজি করেছে এবং তাতে একটা সাধারণ নিষ্পাপ মেয়ের প্রাণ চলে গেছে। সেই মেয়েটির বাবা মা যেহেতু সিপিএম করে, তো মীনাক্ষী মুখার্জিরা তার বাড়িতে গিয়ে দেখা করেছেন এবং পরে একটা জনসভাও রেখেছিলেন। সেই জনসভা থেকে তিনি বলেছিলেন যে সারদা থেকে টাকা চুরি করে জেল খেটে এসে একজন তৃণমূলের মুখপাত্র হয়ে ভাষণ দিচ্ছে এবং তাদের কাছ থেকে আমাদের তার ভাষণ শুনতে হবে। তো এই কথাটাই তিনি বলেছিলেন। তো এই কথাটা সোজা গিয়ে কুণাল ঘোষের এখানটায় লাগে। তো এখানটায় আমার একটাই প্রশ্ন, তিনি তো কারোর নাম নেননি, ইঙ্গিত করে বলেছেন। আর তিনি কুণাল ঘোষ কী করলেন না, সাংবাদিক ডেকে তিনি বললেন যে মীনাক্ষী মুখার্জি কথাটা আমাকে বলেছে। তো এখানটায় মীনাক্ষী মুখার্জি শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে। তো কুণাল ঘোষ তাহলে শুয়োরের বাচ্চাই হয়তো হতে পারে। দেখো, তৃণমূলের নেতারা যদি কুণাল ঘোষকে ভগবানের রূপে দেখে আর অন্য কেউ যে দেখবে সেটা তো বাধ্যবাধকতা কিছু নেই। তো এখানটায় শুয়োরের বাচ্চা বলতে যে কুণাল ঘোষকে বোঝানো হয়েছে সেটা কিন্তু মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু বলেননি একবারও। তিনি বলেছেন যে এই শুয়োরের বাচ্চাদের ভাষণ আমাদেরকে শুনতে হবে। তো কুণাল ঘোষ নিজে বলেছেন এবং যত নিউজ চ্যানেল ছিল, মানে কুণাল ঘোষ তো একজন বিজ্ঞ বিচিওয়ালা সাংবাদিক, তার যে কলিগরা আছে তারা বুঝতে পেরেছে যে ওনাকেই বলেছে। তো ওনারা আগে থেকেই পুরো নিউজ ছড়িয়ে দিয়েছেন যে এটা কুণাল ঘোষের জন্যই মীনাক্ষী মুখার্জি বলেছে। তো এখন দেখুন, সিপিএম এর দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে। আচ্ছা, সিপিএম সরকার তাহলে দীর্ঘদিন মা বোনেদের উপর অত্যাচার করেছে, তারা সন্ত্রাস চালিয়েছে, আর তোমরা মা বোনেদেরকে পুরো সীতার আসনে বসিয়ে পুজো করছো। এই তো তার নমুনা। আরজি কর থেকে শুরু করে কসবার ল কলেজ, এই দুটো তো তোমাদের দলেরই লোকেরা ওদেরকে পুরো দেবী রূপে পূজা করেছে। তাই তো একজনকে মেরে ফেলেছো আর একজন হসপিটালে ভর্তি আছে। লজ্জা শরম কিছু যদি থেকে থাকে তাহলে এই দলটার অন্তত মুখপাত্র তুমি হতে না। তুমি যে কোন ধরনের সাংবাদিক বা তোমার সাংবাদিকতার যে জ্ঞান কতটা, এটা সাধারণ মানুষ পুরো ভালো করেই বুঝে গেছে। তাই তোমাকে যে গালিটা দিয়েছে ওই গালিটা একটুখানি না দিলেই পারতো, কারণ ওই গালিটা দেওয়া মানে শুয়োরদের জাতকে অসম্মান করা। শুয়োররা তাদের একটা কোয়ালিটি আছে, তাদের একটা লেভেল আছে। তো সেই লেভেলটা তোমার সাথে তাদের তুলনা করে তাদের লেভেলটা লো করা হচ্ছে, আর কিচ্ছু নয়। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। ওনাকে শুয়ার না বলে যদি চুয়ার বলা হতো সেই জায়গায়, তাহলে অন্তত ভালো হতো। চুয়ার হচ্ছে ঘোড়া আর গাধার মিশ্রণে যেটা তৈরি হয়, ওটাকেই বলে চুয়ার। এবার তোমরা বুঝে নাও। দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজনীতিতে পরিবারকে টানা যাবে না। তো যখন নরেন্দ্র মোদী বঙ্গে এসেছিলেন প্রচারের জন্য, যখন নরেন্দ্র মোদী এসে অপারেশন সিন্দুর নিয়ে সেনাবাহিনীকে অনেক সম্মান জানাচ্ছিলেন, তখন তোমাদের মুখ্যমন্ত্রী যখন তার স্ত্রীকে ডেকে এনেছিল, পুরো টেনে এনেছিল, রাস্তায় নামিয়ে এনেছিল যে তার স্ত্রীকে তিনি কেন সিঁদুর দেন না, তখনও পর্যন্ত তুমি চুপ ছিলে। তখন তার পরিবারকে টানা হয়নি, তখন তোমার গায়ে একটু লাগেনি। আসলে কি জানো তো, তোমাদের গায়ে হচ্ছে গন্ডারের চামড়া। দেখো, শুয়োর কথাটা যে বলা হয়েছে, শুয়োরের চামড়া অনেকটা পাতলা হয়, শুয়োরকে তো মানুষ খায়, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, গন্ডার যার চামড়া কাটার জন্য করা তো বেঁকে যায়, তো সেই চামড়াটা হচ্ছে তোমাদের গায়ে আছে। তাই জন্য তোমরা মমতা ব্যানার্জি যে পারিবারিকভাবে আক্রমণ করে, বা অভিষেক ব্যানার্জি যখন ফরা সভায় কাঁথিতে বলে যে আয় তোর বাপকে ডেকে নিয়ে আয়, আমি তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, তোর বাপকে গিয়ে বল আমার কি ছিঁড়বি ছিঁড়ে নে, এরকমভাবে কথা বলে, তখন তোমরা তাদের পরিবারকে টানো না। তুমি যখন শুভেন্দু অধিকারীর বাবাকে, তার ভাইকে, তাকে, এদেরকে যখন গালি দাও, এদেরকে যখন চোর বলো, এদেরকে যখন সুবিধাভোগী বলো, তখন মনে হয় কিছু হয় না। না, আসলে কি জানো তো, কাউকে জুতো মারলে তার থেকেও একটা জুতো তোমার আশা করা দরকার আছে। শাবাশ বেটা, কুণাল বাবু নিজে বলছেন যে উনি শুনেছেন, বা উনি নিজেই মেনে নিচ্ছেন যে ওনাকে শুয়োরের বাচ্চা বলা হয়েছে। তো একটা কথা আমার এখানটায় জানার আছে যে কুণাল বাবু কি করে বুঝলেন যে কথাটা তাকেই বলা হয়েছে? তাহলে কি উনি সত্যি সত্যি, হ্যাঁ,
এটা কখনো হয়? তো মানুষের মতো কথা বলছে, শুয়োর কি করে হতে পারে? তোমরাও না ভাই এমন কিছু বলো যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। তোমার যে চরিত্রটা ওটা যে কোন লেভেলের ওটা আমি একটু পরেই আনছি। আর তৃণমূলের সংস্কৃতি হচ্ছে এটাই যে তৃণমূলের যে নেত্রী খড়গপুরে, তৃণমূলের নেত্রী সিপিএমের কোনো নেতাকে রাস্তায় ফেলে, বৃদ্ধ মানুষকে রাস্তায় ফেলে তার গায়ে রং লাগিয়ে তাকে অভদ্রভাবে অত্যাচার করে, সেটা হচ্ছে তোমাদের সংস্কৃতি। তোমাদের সংস্কৃতি হচ্ছে একটা কর্মরত ডাক্তারকে তোমরা প্রোটেকশন দিতে পারো না। একটা কলেজে তোমাদেরই দলের একজন যুব সম্পাদক সে ডেকে নিয়ে গিয়ে একটা মেয়ের সাথে অশালীন আচরণ করে, সেটা হচ্ছে তোমাদের সংস্কৃতি। সন্দেশখালিতে যখন রাত্রিবেলা 2টোর সময় পিঠা করতে ডেকে নিয়ে যায় তোমাদেরই দলের লোক, সেটাও হচ্ছে তোমাদের সংস্কৃতি। 500 টাকা 1000 টাকা দিয়ে যেই মায়ের অ্যাকাউন্ট তোমরা ভরে দিচ্ছ, সেই মায়ের মেয়েকেই তোমরা শেষ করে দিচ্ছ তার জীবন, সেটা হচ্ছে তোমাদের সংস্কৃতি। এবং 26,000 জনের চাকরি খেয়ে তাদের পরিবারগুলোকে পুরো মাটির সাথে মিশিয়ে দাও, সেটাও হচ্ছে তোমাদের সংস্কৃতি। চিট ফান্ডের নামে কোটি কোটি টাকা তুলে সে টাকার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে 3 বছর জেল খেটে, এটা তোমাদের পারিবারিক সংস্কৃতি। তোমরা হচ্ছে পারিবারিক চোর। তাই মানুষ বুঝে গেছে এবং সেটা সিপিএম সরকার প্রতিবাদ করেছে, সিপিএমের নেতারা প্রতিবাদ করেছে। এতে ভাই আমি খুশি, আর কেউ খুশি হোক না হোক আমি ভাই দমে খুশি। কিন্তু আমাকে বলা হয়েছে বাচ্চা কে বলছেন সিপিএম এর এখনকার এক কেউ, তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোট। আর বয়সে ছোট বয়সে বড় বলছো, যখন মমতা ব্যানার্জি তোমার থেকে বয়সে বড়, তুমি জানো ভালো করে যে মমতা ব্যানার্জি তোমার দিদি বা তোমার মায়ের বয়সী। একটা জিনিস বলবো, সেই মমতা ব্যানার্জিকে তুমি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে চোর বলেছিলে এবং সেই মমতা ব্যানার্জিকে তুমি বলেছিলে সারদার সব থেকে বড় সুবিধাভোগী। আপনি 10-এ 10 পাইছেন। তোমাদেরই রামনগরের বিধায়ক অখিল গিরি সে দ্রৌপদী মুর্মুকে অপমান করতে ছাড়েনি, যিনি দেশের রাষ্ট্রপতি। তো তোমাদের সংস্কৃতি হচ্ছে এটাই। আর তোমাদের সংস্কৃতি হচ্ছে বিভিন্ন রকম ভাবে তোমাদের দলের লোকেদের দিয়ে যত সমস্ত সাধারণ মা বোনেরা আছেন তাদের উপরে অত্যাচার করা হয়, সেটাও তোমাদের এক ধরনের সংস্কৃতি। এই কুণাল ঘোষ তিনি এক সময় তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, তারপর তিনি জেলে গেলেন, জেল থেকে বেরিয়ে অনেক কান্নাকাটি করেছিলেন। তারপর তিনি কিছু বিজেপি নেতাকে তাদেরকে পারিবারিকভাবে আক্রমণ করেন এবং বিজেপি নেতা যে সন্ময় ব্যানার্জি আছে উনাকে প্রচুর পরিমাণে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তাকে তিনি সেম গালিটাই দিয়েছিলেন। তো তোমরা আগে শোনো কথাটা, তারপরে আমি আবার বলছি। সে ডাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা, সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে, বিজ্ঞাপনে কাজ করিয়েছে, সাংবাদিকতা করতে দেয়নি। এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ফলে সবাই বুঝে নিন, যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি। আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনতে যান, আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে। আজকে হাতে একটু সময় আছে, শুয়ার বাচ্চাকে একটু দিলে। তো কুণাল বাবু প্রথমেই তিনি বলে দিয়েছেন যে তন্ময় বন্দ্যোপাধ্যায়, অ্যাকচুয়ালি তার নামটা হচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়। তো একটা কথা আমি বলতে চাই যে তিনি প্রথমেই বললেন যে আমি মীনাক্ষীর থেকে বয়সে অনেকটাই বড়। তো গুরুজনেরা যা বলে যা করে সেটা তো তার ছোটরা শিখে সেটাকে আবার আওড়াতে থাকে। তো সেই রকমভাবেই এই যে শুয়োরের বাচ্চা গালিটা সেটা কুণাল ঘোষের কাছ থেকে শিখে আবার সেই গালিটা ওনাকে ফিরিয়ে দিয়েছেন। তো মীনাক্ষী মুখোপাধ্যায় এনাকে এমনভাবে ধুয়েছেন যে এনার প্যান্ট পরার মতো অবস্থা নেই। তো উনি বারবার খুলে দেখছেন যে আমি শালা সত্যিই কি শুয়োরের বাচ্চা নাকি মানুষের। তুলবেন এই কথাটা বলাও তো আমার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক 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 ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। তোমরা যদি ভেবে থাকো যে কুণাল ঘোষ যে তার যে বংশ পরম্পরা, তার যে বাবা মায়ের দেওয়া শিক্ষা কুশিক্ষা, তাকে যে এইরকমভাবে শিক্ষা দিয়ে জন্ম দিয়েছে, এনার যে জন্মটা কীভাবে হয়েছে মনে হচ্ছে কুত্তার গু খেয়ে এনাকে জন্ম দিয়েছে। তো ইনি মীনাক্ষী মুখার্জি যদি ওনাকে ভাষা বলে, উনি যদি এত সতীর ছেলে হন, উনি আবার উল্টে ওনার বংশ নিয়ে কথা বলছেন, মানে কোন লেভেলের চামারে চুয়ার তো ছিল, চামারগিরিটাও করে সেরেছে। তো একটা কথা আমি এখানে বলতে চাই যে কুণাল ঘোষ তার বংশ তুলে কথা বলছে মীনাক্ষী মুখার্জির। তো কুণাল ঘোষের বংশটা কত ভালো সেটা 3 বছর ধরে সাধারণ মানুষের টাকা চুরি করে 3 বছর ধরে জেল খেটে এসে এখানটায় চোরেদের হয়ে আবার কথা বলছে। মানে তুমি কোন বংশের লোক তুমি নিজেই ভেবে নাও। মানুষ ভালো করেই জানে যে তোমার বংশটা কোন ধরনের বংশ। মাদারের বাচ্চা। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিংয়ে অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বললো
দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? সুশান্তর খাটের ট্রেনিংয়ে অনেক ভাষা শেখে, আর কুণালের ঝাঁটে অনেক ভাষা শেখে। তো সুশান্ত কি ভাষা বলেছে বা কি ভাষা শিখিয়েছে সেটা তো আমরা জানি না। তো কুণাল ঘোষ কত সুন্দরভাবে একজনকে পুরো টার্গেট করে ভাষা বলছে সেটা আমরা শুনেছি। এর মতো বদ্ধ উন্মাদ মাতাল আর চরিত্রহীন লোক পুরো পশ্চিমবঙ্গ ঘুরে এলে একটা পাবে না। এরা তো চোর বংশে জন্ম, এদের বংশটাই হচ্ছে চোর। ইনি নাকি কিছু জানেন না, ইনি কিছু বোঝেন না, ইনি শুনেছেন। তুমি বাল শুনেছো, তোমার শোনা, তোমার কানের ভেতরে কি গোঁজা ছিল তুমি ভালো করেই জানো। তুমি তো অনেক কিছুই শোনো, সেগুলো নিয়ে কেন প্রতিবাদ করো না? কেউ তোমাকে সুরের বাচ্চা বলেছে, তোমার গায়ে লেগে গেছে না? আর তোমাকে যখন দিনরাত মানুষ সুরের বাচ্চা বলছে তখন তোমার গায়ে লাগছে না, কারণ চোর তো চোরের সামনে দিয়ে মারলেও যা আর পেছন দিয়ে মারলেও তাই। কেন ভাই? বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা দায় আসে না। আমি একটা কথা বলি, খাটের ট্রেনিংটা কি হয় সেটা তিনি জানেন না। খাটের ট্রেনিংটা কি হয়, তুমি একবার প্যান্ট খুলে ওই যে ল কলেজে যাও, দিলে তোমাকে শিখিয়ে দেবে যে খাটে কি করে ট্রেনিং হয়। তোমার পুরো পেছনের দিকের যে থোবড়াটা সেটা পুরো বদলে দেবে, কারণ তোমাদের দলে এত উগ্রবাদী লোক আছে, তারা কোথা থেকে কি করে দেবে, আর ওরা পুরুষ মহিলা ওরা কিছু বোঝে না। তাই তুমি যদি এই ট্রেনিংটা শিখতে চাও তো ওই ল কলেজে চলে যাও, নিরাপত্তা রক্ষীর পাশের যে রুমটা আছে ওই রুমে গিয়ে একটুখানি ওয়েট করবে, তোমাদের দলের লোকেরা আসবে, তোমার ওইটা ভাষা খাটের ভাষাটা শিখিয়ে দেবে। তুমি একটু শান্ত হয়ে বসো, কোনো অসুবিধা নেই, ওখানটা আবার তুলো সব কিছু রাখা আছে, তোমার কোনো প্রবলেম হবে না, আমি কথা দিচ্ছি তোমায়। একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিককে সে যদি বলে এইরকমভাবে কটূক্তি, এরকমভাবে বাজে কথা, তাহলে তোমাদেরকে ভেবে নিতে হবে যে এটা কোন লেভেলের মানুষ বা এনাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের। তো এই যে গালিটা দিয়েছে এর সাথে কিন্তু এর কথাগুলো পুরো মিলে যাচ্ছে। তো একটা সময় ছিল যখন কুণাল ঘোষ তিনি এইরকমভাবে গালি দিয়ে সাংবাদিকতা করতেন, বা এনার সাংবাদিক, ইনি যে সত্যিকারের যে সাংবাদিক তার কোনো প্রমাণ আছে কি না, বা উনি কোন জায়গা থেকে পড়ে এসেছেন তার কোনো প্রমাণ আছে কি না, সেটা দর্শকদের সামনে আনার জন্য অনুরোধ করছি। আর যে সত্যিকারের সাংবাদিক হবে সে কখনো এরকম চোরটা চিটিংবাজের দলে গিয়ে মুখপাত্র হয়ে বসে থাকবে না, বা তাদেরই হয়ে গান করবে না। তো দেখো, যদি তুমি চোরটা চিটিংবাজের দলে মুখপাত্র হয়ে আসো, তাহলে তো বিরোধী দলের কাছ থেকে সুরের বাচ্চা কুকুরের বাচ্চা এগুলো তো শুনতেই হবে। এগুলো না শুনে তুমি যাবে কোথায়? তোমাকে এগুলো শুনে তারপরে যেতে হবে। আর একটা কথা বলতে চাই যে ইনি এত পরিমাণে বিজ্ঞ হয়ে গেছেন বা ইনার জ্ঞান এত পরিমাণে বেড়ে গেছে যে তিনি তার দলের নেতা নেত্রীদের কাছেও একটা অনীহার জায়গায় পৌঁছে গেছেন। ইনার কথা আর কেউ সিরিয়াসলি নিচ্ছে না। তৃণমূল নেত্রী শুধুমাত্র তার ভয়ে, এই যে চুরি যত হয়েছে সে চুরির যদি সাক্ষী দিয়ে দেয় কোনো কারণে কুণাল ঘোষ, তাহলে মুখ্যমন্ত্রী সহ তার পুরো পরিবারটাই জেলে চলে যাবে হয়তো। সেই ভয়ে মুখ্যমন্ত্রী নাকি এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছেন। আর এ সবসময় একটা কথা বলে, আমরা দিদির সৈনিক, আমরা দিদির টাকায় করেছি। দিদির টাকাগুলো কোথা থেকে আসে এবারে আমরা বলি। তো এখানটায় পশ্চিমবঙ্গে তোমরা জানো যে স্কুলে যত লাইব্রেরি আছে সেই সব লাইব্রেরির জন্য সরকারি এবং আধা সরকারি স্কুলগুলো, সেই লাইব্রেরিতে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং প্রত্যেকটা স্কুলকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রীর 19টা বই সেই লাইব্রেরিগুলোতে রাখতেই হবে। তো সরকারের টাকাটা কী করে মুখ্যমন্ত্রী তার অ্যাকাউন্টে নিতে হয় সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন মানুষের কাছে, এবং মানুষও বুঝতে পারছে যে এই যে টাকাগুলো যে মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে আসবে সেটা কোন দিক দিয়ে ঘুরে ফিরে আসবে। আর মুখ্যমন্ত্রী তিনি সবসময় স্টেজে বলেন যে আমি ভাতা নিই না, আমি সরকারি কোনো সুযোগ সুবিধা নিই না। তো তিনি নবান্নের 27 তলায় যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের একটা ফ্লোর পুরো ওনার। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যাওয়ার সময় 20-22টা গাড়ি, এবং তিনি এইরকম সরকারি টাকাকে 9-6 করেও এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে নিজের অ্যাকাউন্টে নিয়ে আসেন। তো মুখ্যমন্ত্রী যে হাজারে বা লাখে খেলেন এটা কিন্তু নয়। 19টা বই কমসে কম মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা এখান থেকে নিয়ে যাবেন। তো সেই রকমভাবে সেই সব বই পড়ে কুণাল ঘোষেরা এরকম ভাষা শিখেছিল, সেই ভাষাগুলো সে প্রয়োগ করেছিল তন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপরে। তো সেই ভাষাগুলো আবার সেই বই পড়েই মীনাক্ষী মুখার্জি সেই ভাষা আবার কুণাল ঘোষকে ফিরিয়ে দিয়েছেন। তো এই ভাষাগুলো কুণাল ঘোষ শুনেছে, কালকে মুখ্যমন্ত্রী শুনবে, পরশুদিন অন্য কেউ শুনবে। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথমেই ভাষার রাজনীতি এনেছিল তৃণমূল, তারপরে সিপিএমের হাত দিয়ে চলতে আছে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বললো, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? এনাকেই লোক এসে দেখায় যে ভিডিওটা দেখুন তো আপনি চিনতে পারছেন কিনা, বা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন, এরা এরকম করে ভাষা শেখায়। ইনি বলেছেন না ভাই আমি তো জানি না, আমি তো বলতে পারবো না। কিন্তু ইনি পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে কোনো কিছু হলে তিনি প্রথমেই ঝাঁপিয়ে পড়েন দিদির হয়ে চুরির ওকালতি করতে। এনাদের মতো যে নেতারা এরা হচ্ছে বেঁচে থেকেও মরে আছে, কারণ এদের ফ্যামিলিগত অনেক প্রবলেম আছে। তাই এনাদেরকে মুখ্যমন্ত্রী কিছু কিছু বুস্টার ডোজ দিয়ে রাখেন। তো সেই ডোজ দিলেই এরা আবার জেগে ওঠে পশ্চিমবঙ্গের মানুষের গালি খেতে। এরা এত সুন্দর মনের মানুষ, এদের মনটা সত্যি আকাশের মতো পরিষ্কার। আমাদের দীঘার তীরে হ্রদ বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের দীঘার তীরে হ্রদ বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তৃণমূলের সব থেকে বড় মাতাল এবং বদ লোক মদন মিত্র, সারদা এবং রোজ ভ্যালি এবং নারদা স্টিং অপারেশনে তাদেরকে টাকা নিতে পুরো প্রমাণ হয়ে গেছে। তো এরপরে যখন টাকা নিয়ে তাদের মন ভরছে না তখন এরা গানও চুরি করছে। তো এইরকম মাতাল চরিত্রহীন লম্পট
এইসব লোকেরা যখন জগন্নাথ দেবকে নিয়ে গান করে বা জগন্নাথ দেবকে নিয়ে পুজো করার কথা বলে, তখন জগন্নাথ দেবও ভাবে যে আমি শালা কার কাছে এসেছি, কি করে আমি এখান থেকে বেরোবো। কিন্তু বেরানোর তো আর কোনো রাস্তা নেই। তোমার জন্য এখানটায় একটা স্টেজ বানানো হয়েছে, এখানে কালচারাল সেন্টার হয়েছে, তুমি তো এখানে নাচবে ঠাকুর, তোমার নাচতেই হবে। নাচ বসন্তী নাচ, এটাই হবে। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।